চারিদিকে যুদ্ধের ভয়াবহতা, বিভীষিকাময় জীবন। এমনই এক পরিবেশে মাত্র 4 বছর 7 মাস বয়সের এক শিশুকে গ্রেফতার করে পাক হানাদার বাহিনী। বন্দি জীবন কাটে মা ও ছোট ভাইয়ের সাথে। শিশুটির অপরাধ, তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. শিশুটির জন্ম 1965 সালের 20 নভেম্বর। ডাকনাম রাখা হয় পিনো, যার অর্থ প্রশংসা। যেন সবার প্রশংসা পেতেই তার এই পৃথিবীতে আসা। আপন কর্মে নিজ গুণে পেয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসা, অর্জন করে নিয়েছেন সবার শ্রদ্ধা। এই মানুষটির অফিসিয়াল নাম তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুদ্ধের ভয়াবহ বিভীষিকার মধ্যে যখন একটি শিশু গ্রেফতার হয়, তখন তার মনোজগতে কি ঘটতে পারে? তারেক রহমানের ক্ষেত্রেই বা আমরা কি দেখতে পাই? মনোবিজ্ঞানের দৃষ্টিতে আমি বলতে পারবো না, কারণ আমি মনোবিজ্ঞানী না, আমি সংবাদকর্মী হিসাবে আমি যেটা মনে করব যে একটা শিশু, তার বাবা মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধে চলে গেছে, তার মা মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে সন্তানদের নিয়ে ঢাকা শহরে আছে। সেই জায়গাটা একটা শিশু সহ একজন মা যখন গ্রেপ্তার হয়, সেই শিশুটা তো ওই অবস্থায় ট্রমাতে চলে যায়। কিন্তু তারেক রহমানের বেলায় উল্টো হয়েছে। তিনি ট্রমা কাটিয়ে ওই যে পরিবার থেকে রাষ্ট্রকে দেখা, দেশকে দেখা, সমাজকে দেখা, দেশের ভালোবাসাকে দেখা, স্বাধীনতাকে দেখা, এই শিক্ষাটা তিনি ওইখানে পেয়েছেন, ওই মনোবলটা ওখানে পেয়েছেন। তার মধ্যে সেটা জন্ম হয়েছে, যেই দেশের জন্য আমার বাবা যুদ্ধ করতে গেছেন, যেই দেশের জন্য আমার মা বন্দী হয়েছেন, সেই দেশের জন্য আমার কিছু করতে হবে। সংকট এবং সংগ্রামের মধ্য দিয়ে জীবন শুরু হলেও অন্য শিশুদের মতো খেলাধুলা ভালোবাসেন তারেক রহমান। সেই ভালোবাসা এখন সামাজিক বাস্তবতায় রূপ নিয়েছে। সুযোগ পেলেই তিনি নিজেই ফিরে যান শৈশবে। তারেক রহমানের নেতৃত্বে যদি আগামীতে সরকার গঠন হয়, খেলাধুলা করে খেলোয়াড়রা যেন পরবর্তী জীবনে চাকরি বাকরি পায়, খেলোয়াড়রা যে খেলবে তার বেনিফিটটা কি, তার ভবিষ্যৎ নিশ্চয়তা কি, তার ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য ওনারা কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনি ইতিমধ্যেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আপনার পরিকল্পনার কথা জানিয়েছেন। আপনি বলেছেন স্কুল লেভেল থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা। আপনি 5টি খেলার উপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের খেলাধুলাকে যদি এগিয়ে নিতে হয়, তবে এরকম পরিকল্পনার সফল বাস্তবায়নই দরকার। কিন্তু শৈশব পেরোনোর আগেই তারেক রহমানের জীবনে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। মাত্র 16 বছর বয়সে বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারান তিনি। ছোট ভাই আর মাকে নিয়ে শুরু হয় জীবন সংগ্রাম। বাবা নেই, বিএনপিকে সংগঠিত করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন গৃহিণী থেকে রাজনীতিতে আসা মা বেগম খালেদা জিয়া। মায়ের সেই সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন কিশোর তারেক। তখন থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করে তারেক রহমান ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। বিশ্ববিদ্যালয়ে তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, রুশো এবং অন্যান্য ব্যতিক্রমী চিন্তাবিদদের রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। চলুন শুনি বাংলাদেশের ভবিষ্যৎ নেতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের ভাবনা। রাজনীতিটা হবে মানুষের পক্ষে। এখানকার যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার স্বার্থে এখানকার ছাত্র রাজনীতি যেমন হওয়া উচিত, ঠিক তেমনিভাবে জাতীয় রাজনীতিতে এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষের যে অংশীদারিত্বের কথা, যে অধিকারের কথা, যে রাজনীতি বাস্তবায়ন করতে পারে, সেই রাজনীতিটাকে জয়যুক্ত করা এবং সেই রাজনীতির কাফেলাটাকে আরো দীর্ঘ করা। জনগণের জন্য, সেবার জন্য রাজনীতি হোক। রাজনীতি আমরা দলীয় কোনো প্রভাব বা দাঙ্গা হানাহানি এইসব চাই না। আমরা সুষ্ঠু একটা সুন্দর দেশ চাই। 1986 সালে প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তারেক রহমান তুলে ধরেন কিভাবে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করেছে স্বৈরাচার এরশাদ সরকার। ফলস্বরূপ তার কণ্ঠস্বরকে স্তব্ধ করতে স্বৈরাচার সরকার মায়ের সাথে তারেক রহমানকে গৃহবন্দী করে রাখে। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন আন্ডারগ্রাউন্ডে, তখন তারেক রহমানই দলের
অন্য নেতাদের কাছে চেয়ারপারসনের বার্তা পৌঁছে দিতেন অত্যন্ত গোপনে। এ যেন তার রাজনৈতিক জীবনের এক অন্যরকম হাতেখড়ি। ১৯৮৮ সালে দলের বগুড়া জেলার গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তারেক রহমান। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার ৫টি আসনের প্রচার প্রচারণা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। নির্বাচনে সবগুলো আসনই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচন পরিক্রমার মধ্য দিয়ে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হন তারেক রহমান। আওয়ামী লীগের সাজানো প্রশাসন ও কালো টাকার বিপরীতে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে এবং তারেক রহমানের দূরদৃষ্টি, বিচক্ষণতা, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমে বিএনপি ১৯৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। দল সরকার পরিচালনা করলেও তিনি থেকে যান সরকারের বাইরে। এ সময় দেশপ্রেমী বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে আলোর পথ দেখাতে তারেক রহমান ছুটে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। হৃদয় দিয়ে মানুষকে অনুভব করেছেন। তৃণমূল পর্যায় থেকে মজবুতভাবে গড়ে তুলতে চেয়েছেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা। এই স্লোগানে গরিব ছিন্নমূল মানুষকে স্বাবলম্বী হওয়ার পথ দেখান তারেক রহমান। তার এই উদ্যোগ যে কতখানি আধুনিক ও বাস্তব নির্ভর তার প্রমাণ দেখা গেছে ২০২৫ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারেক রহমানের পলিসি নিয়ে গ্রিন গ্রোথ পাইলট প্রকল্প চালু করেছে নিউ জার্সি স্টেট গভর্নমেন্ট। তারেক রহমান ছুটে গিয়েছেন উদ্যোগী, উদ্ভাবনী, পরিশ্রমী তরুণের পাশে। অভাবী মেধাবী শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, আর্তপীড়িত আবার সম্ভাবনাময় উদ্যোক্তার কাছে। তার এই মহতী কার্যক্রম আজও অব্যাহত রয়েছে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে। তৃণমূলে দলকে সুসংগঠিত করতে তারেক রহমান ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছেন সারা বাংলাদেশ ঘুরে। দলীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক কার্যক্রমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এসব কার্যক্রমের মধ্যে শিশু শিক্ষা, মায়ের স্বাস্থ্য, যৌতুকবিহীন বিয়ে, এতিম বিয়ে, শিশুশ্রম রোধ ছিল উল্লেখযোগ্য। প্রতিনিধি সভায় তিনি অবিবাহিতদের যৌতুক বিরোধী শপথ পাঠ করিয়েছেন। এ বিষয়ে তৎকালীন দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক মোশাররফ হোসেন বাবলুর অভিজ্ঞতা শুনব। বরিশাল জেলায় যখন সমাবেশ হয় তখন উনি সমাবেশ থেকে মঞ্চে সবাইকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিলেন যে যৌতুকবিহীন কে কে বিয়ে করতে চান। সাংবাদিকদের টেবিল থেকে আমিও দাঁড়িয়েছিলাম সবার সঙ্গে। আমি ওনার কথা রেখেছি, যৌতুকবিহীন বিয়ে করেছি। ইউনিয়ন প্রতিনিধি সভাগুলো প্রায় সবগুলি কভার করেছিলেন তখনকার এনটিভির প্রতিনিধি ফরিদ আলম। বর্তমানে তিনি নর্থ আমেরিকার এনটিভির ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। তার সাথে বিএনপির তৃণমূল সম্মেলন সহ বহু জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে, তার সাথে অনেক কথা বলার সুযোগ হয়েছে। তিনি সাংবাদিকদের সাথে বহু কথা শেয়ার করেছেন, যেটার অংশীদার আমিও ছিলাম। সেই সুবাদে বলি যে তারেক রহমান একজন বিনয়ী, সৎ এবং সদালাপী মানুষ। তিনি সবসময় আমাদের কাছে শুধু দেশের অসহায় মানুষের কথা বলতেন, তিনি তাদের জন্য কিছু করতে চান। আমি আশা করি যে বাংলাদেশের মানুষ যদি একবার তার হাতে নেতৃত্ব তুলে দেয় তাহলে এই দেশ বহু দূর এগিয়ে যাবে। আমরাও সেই প্রত্যাশায় রয়েছি। ২০০১ সালের বিজয়ের পর দিন যত গড়াতে থাকে ততই মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ বিরোধীরা। শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র। পরিকল্পিতভাবে চলে তারেক ঠেকাও মিশন। বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে তারেক রহমানকে স্তব্ধ করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা রচনা করে ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় 1/11। তারেক রহমান ও তার পরিবারের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন ও মিথ্যা মিডিয়া ট্রায়াল। 1/11 পরবর্তী সেই ভয়াবহ দিনগুলি মাঠের সাংবাদিক হিসেবে আপনারা কাছ থেকে দেখেছেন। কেমন ছিল সেই সমস্ত দিন? তখন আমরা দেখেছি যে আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া ওনাদেরকে
বিরুদ্ধে বিভিন্ন প্রেসক্রাইব নিউজ আমাদের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হতো। তারা নিজেরা নিউজ তৈরি করে দিত, হেডিং তৈরি করে দিত, কোন পেজে কতটুকু ছাপা হতো সেটাও পর্যন্ত বলে দিত। এবং সেক্ষেত্রে আমাদের যারা নীতি নির্ধারক ছিল তাদেরকে চাপ প্রয়োগ করে নিউজ করতে বাধ্য করা হতো। মধ্যে মধ্যে তো এমন হয় অফিসে এসে বসে থাকতো, এটা করতে হবে, এইভাবে করতে হবে, করতে হবে। তখন তো আমাদের কোনো যাওয়ার জায়গা ছিল না, কারণ যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাচ্ছে। মানে এখানে একটা বিষয় যদি আপনার সাথে আমি শেয়ার করি, সেটা হলো যে তারেক রহমানকে ধরে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহর কাছে আজকে আমরা শুকরিয়া আদায় করি যে তিনি বেঁচে আছেন। কিন্তু যেভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অন্য কোনো মানুষ হলে যদি ওই রকম মানে স্ট্যামিনা না থাকতো বা ওই বয়স কম না হতো, তখন কিন্তু এই বয়সে বেঁচে থাকা খুব ডিফিকাল্ট হতো, যেভাবে তাকে নির্যাতন করা হয়েছে। ওর পর থেকে যে বিএনপির উপরে, তারেক রহমানের উপরে, খালেদা জিয়ার উপরে, বিএনপি পরিবারের উপরে যে অত্যাচার শুরু হয়েছে, সেই অত্যাচারের ধারাবাহিকতা কিন্তু এখনো আছে। আমার দুইটা জিনিস একটু জানতে ইচ্ছা করছে এখানে। একটা হচ্ছে যে এই যে 111-এর সময় মার্চে যে তারেক রহমানকে ধরে নিয়ে যাওয়া হলো, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই কি তাকে ধরে নিয়েছে? কোনো অভিযোগ নাই তারেক রহমানের বিরুদ্ধে। শুধু ওই সময় না, এখন পর্যন্ত যে 84টা মামলা হয়েছে, কোনো মামলায় কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি। আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি অপকটে স্বীকার করি। ষড়যন্ত্রকারীরা চেয়েছিল তারেক রহমানকে হত্যা করতে, চেয়েছিল চিরদিনের জন্যে পঙ্গু করে দিতে। ওরা তারেক রহমানের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, 1.5 শতাধিক মামলা দিয়েছে। এত কিছুর পরেও দেশের প্রচলিত আইনের প্রতি কখনো শ্রদ্ধা হারাননি বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির প্রচ্ছদ মুখ তারেক রহমান। ফেসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদী হয়েছে, দেশের মানুষকে মুক্ত করার চেষ্টা করেছে। এই জন্য মিথ্যা মামলার, হয়রানিমূলক মামলার সম্মুখীন হয়েছে, কিন্তু আদালতকে তারা কখনো অবজ্ঞা করে নাই। তারেক রহমান সাহেবকে আমি দেখেছি কোর্টে এসে বসে থাকতেন ধৈর্য ধরে, অত্যন্ত হাম্বল বেতে, বিনম্র চিত্তে বসে থাকতেন। সঙ্গে কোনো জনসমাগম, স্লোগান দেওয়ার লোক কখনো তিনি সঙ্গে রাখেননি। তিনি বহু বছর লন্ডনে ছিলেন, অনেক সিস্টেম দেখেছেন। আমি চাইবো যে উনি এসে সেই সিস্টেমগুলো যেন ইন্ট্রোডিউস করেন। সেই সিস্টেম ইন্ট্রোডিউস করলেই সিস্টেমের মতোই কাজ করবে, তখন রাষ্ট্র তার মতো করেই চলতে থাকবে। অ্যান্ড অলসো টু পুট দ্য রাইট পিপল টু দ্য রাইট প্লেস। এই কাজটা যদি তিনি করতে পারেন, রাষ্ট্র এগিয়ে যাবে, কোনো সন্দেহ নাই, এবং তিনিও সাকসেসফুল রাষ্ট্রনায়ক হয়ে যাবেন। 2001 সালের পরে বিএনপি ক্ষমতায় আসার পর শেখ হাসিনা এবং তার দলের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল লাগামহীনভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক তথ্য তারা প্রচার করতেন, মিথ্যা তথ্য প্রচার করতেন। যে জনাব তারেক রহমান সাহেব আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল লক্ষ্য করলে দেখা যাবে যে তিনি সে সময় শেখ হাসিনা এবং আব্দুল জলিলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু আমরা এটাও জানি যে সে সময় কিন্তু তৎকালীন তাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, ওনারা কিন্তু সেটার কিন্তু জবাব দেননি। মানে আপনার সাথে একটু সাপ্লিমেন্ট করি আমি, 2013-তেও কিন্তু তিনি উকিল নোটিশ পাঠিয়েছিলেন। তো আইনের প্রতি তারেক রহমান এবং খালেদা জিয়া বরাবরই কিন্তু শ্রদ্ধাশীল ছিলেন। এই জন্য আপনি দেখেন, যদি একটা এক্সাম্পল আপনাকে দেই আমি, বেগম জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে দিয়েছে যাতে কেউ ঢুকতেও না পারে, বের হতে না পারে। ওনাকে রীতিমতো অবরুদ্ধ করে রাখা হয়েছে বালির ট্রাক দিয়ে। তিনি যদি ওই দিন যে ঠিক আছে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হতেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়ে যদি উনি বলতেন যে তোমার আমার দলের নেতা কর্মী কারা কোথায় আসো এই বালির ট্রাক আমরা সরাবো, তখন কি গুলশানের যে বালির ট্রাক ছিল, ওই বালির ট্রাক সহ গুলশান কি থাকতো? তছনছ হয়ে যেত। কিন্তু তিনি সেই কাজটা করেন না। প্রবাস জীবনে লন্ডনের মূল শহরের বাইরে একটা সাধারণ ভাড়া বাসায় থাকেন তারেক রহমান। রুমের এক কোণায় ইতিহাসের সাক্ষী একটি টেবিল ও একটি চেয়ার এবং একটি কম্পিউটার পুঁজি করে দলকে সুচারুভাবে পরিচালনা করছেন প্রায় 1.5 যুগ ধরে। তারেক রহমানের কারিশমায় শত অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের মধ্যেও নেতাকর্মীরা উদ্বুদ্ধ থেকেছেন। কোটা বিরোধী আন্দোলনের সময়ও ছাত্রদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি
বর্তমানে সমগ্র বাংলাদেশের সকল মানুষের দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রতিটি শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক সচেতন অভিভাবকের প্রতি আমার বিনীত আহ্বান, আজ আপনি ঘর থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে খুনি হাসিনা এই গণহত্যা বন্ধ করবে না। আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন। খুনি হাসিনার বিদায় এখন মাত্র সময়ের ব্যাপার। জুলাই অভ্যুত্থানে একটা বড় ভূমিকা রেখেছে কিশোর কিশোরী তথা জেএনজিরা। প্রত্যক্ষভাবে আন্দোলনে অংশ নেয়ার পাশাপাশি কবিতা লিখে, গ্রাফিতি এঁকে, গান গেয়ে সাধারণ মানুষকে আন্দোলনে সেই জেনজিদের কি প্রত্যাশা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কাছে? আমরা ছিলাম একটা রেজিমের এগেইনস্টে, একটা সিস্টেমের এগেইনস্টে, যে সিস্টেমটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টকে স্বৈরাচার বানায় দেয়। সিস্টেমটার যদি পরিবর্তন না হয়, যে সরকারই আসুক ওই সরকারকে এই সিস্টেমটা নষ্ট করবে, জনগণের সম্পূর্ণ এগেইনস্টে নিয়ে দাঁড় করাই দিবে। আমরা বিচারহীনতার সংস্কৃতিটা চাই না। কোনো নিরপরাধ মানুষ বিচার হয়ে যাবে নিরপরাধ মানুষের অন্যায়ভাবে, এটা আমরা চাই না। Dear Tariq Rahman, as a representative of Bangladeshi youth, we want you to fix the most broken system of our country, the education system. In this system, merit is judged by marks and GPA, where there is little to no recognition of extracurricular activities. But throughout the world, ECA are considered an integral part of university admission tests. But in Bangladesh, there is no scope for that. Which is why we want you to make amendments in this very respect. তারেক রহমানের মতো ক্যারিসমেটিক নেতাকে তার দলের নেতা কর্মী সমর্থকরা তো মাথায় করে রাখবেনই, কিন্তু অন্য দলের নেতারা কি ভাবছেন তারেক রহমান সম্পর্কে? বাংলাদেশের জন্য এখন একজন তারেক রহমান মানে একজন মাহাতির বাবাদ, মানে একজন সিগমেন্ড্রি, মানে হচ্ছে একজন কামাল আতাতুর্ক, একজন সেভিয়ার, যে এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে ফেলিক্সের মতো বাংলাদেশকে আবার গড়ে তুলতে পারবে। তারা এখন তাদের নেতাকে চায় তাদের এই স্বপ্নের প্রতিবিম্ব হিসেবে, এই আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে, এবং এই স্বপ্ন আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পারবে এইরকম একটা যোগ্য পুরুষ, একটা যোগ্য নেতৃত্ব, এটা চায়। আমি না এক কথায় বলে দিতে পারি, এইরকম একটা নেতাই মানুষ চাচ্ছে। যারা তারেক রহমানও একভাবে বলা যায় যে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন। বাংলাদেশের বিরোধী দলের নেতাদের মধ্যে দীর্ঘদিন দেশের বাইরে নির্বাসিত হিসেবেও তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই প্রজন্মের তরুণদের সাথে তারেক রহমানের একটা সম্পৃক্ততা আছে, বিশেষ করে এই 24শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের পুরানো রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যে তরুণরা চায় না, সেটার কিন্তু একটা স্পষ্ট জানান দিয়েছেন। তো আশা করি যে বিএনপিকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, কিংবা তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, সেই বিষয়টাকে সামনে রেখেই তার আগামীর কর্মপরিকল্পনা সাজাবেন। তার সফল হওয়া মানে হচ্ছে বাংলাদেশেরও সফল হওয়া, বাংলাদেশের জনগণ ভালো থাকা। সেই বিবেচনায় আমি মনে করি আমাদের প্রত্যেকে, এই জাতির সবাইকে এই কামনা করতে হবে। দেশের বাইরে থেকে তার একটা অসম্ভব অসাধারণ সাফল্য আছে, তিনি দলটার ভাঙন রোধ করতে পেরেছেন। আওয়ামী লীগ সব রকমভাবে চেষ্টা করেছে বিএনপির লোকজনকে ভাগিয়ে নিয়ে গিয়ে তাদের সেই তথাকথিত নির্বাচনের পার্ট করা, কিন্তু পেরে ওঠেনি। সো এই কৃতিত্ব তাকে দিতে হবে, এবং আমি আবারও বলছি তার সাফল্য মানে কিন্তু এই জাতির সাফল্য, সেজন্যই এটা এত বেশি ইম্পর্ট্যান্ট। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিদেশে অবস্থানরত তারেক রহমানের দর্শন ও বিশ্বাসকে এতটাই ভয় পেয়েছিল যে 2015 সালের 7 জানুয়ারি তারেক রহমানের বাক স্বাধীনতা শুধু কেড়ে নেওয়া হয়নি, তার বক্তব্য বিবৃতি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দেশের গণমাধ্যমের উপর নেমে আসে সেন্সরশিপের কালো ছায়া। তারপরও গণমাধ্যম কর্মীরা তারেক রহমানের সকল কার্যক্রমের বিষয়ে খোঁজ খবর রেখেছেন।
শুনব তাদের প্রত্যাশার কথা। তারেক রহমান তো এখন শুধু একজন ব্যক্তি নন, তিনি এখন একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জ সেটা হচ্ছে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণ। এই কাজটা যেভাবে পিছায় গেছে বিগত সময় স্বৈরশাসনের চাঁদা করে, সেটাকে রিবিল্ড করার ক্ষেত্রে তিনি যদি নেতৃত্ব দিতে পারেন, তার রাজনৈতিক যোগ্যতা বিবেচনায় তিনি যদি সফল করতে পারেন বা এগিয়ে নিতে পারেন, আমি মনে করি যে ওনার এই জন্মদিনের এই বিষয়টা অত্যন্ত সফল হবে। দেশটাকে ঐক্যবদ্ধ করতে না পারলে, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে এই দেশ অগ্রসর হবে না। আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি দেশটাকে বিভক্ত করার একটা রাজনীতি, এবং আনফর্চুনেটলি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখছি দেশকে বিভক্ত করার একটা রাজনীতি চলছে। আমি মনে করি আমাদের দেশটা কেবলমাত্র তখনই সামনের দিকে যেতে পারবে যখন জাতি ঐক্যবদ্ধ হবে, এবং তারেক রহমানের আচার আচরণে কথাবার্তায় গত কয়েক বছরের আমি সেই আশাটা ওনার উপর করতেই পারি যে উনি জাতিটাকে আবার ঐক্যবদ্ধ করতে পারবেন। তারেক রহমানের বিশ্বাস, দেশের উন্নয়নের জন্য দক্ষ, যোগ্য ও মানবিক জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। তাই বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদাভিত্তিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে শিখতে হবে অন্যান্য ভাষাও। জনাব তারেক রহমান শিক্ষা বান্ধব, শিক্ষক বান্ধব এবং শিক্ষাকে সত্যিকার অর্থে কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত রাখবার ওনার দীর্ঘদিনের পরিকল্পনা আছে। আমরা সবাই প্রত্যাশা করি সত্যিকার অর্থে শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে শিক্ষা কাঠামোর পরিবর্তন হবে এবং সেটি হবে জীবনমুখী এবং কর্মমুখী। আমরা চাই তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশের যখন হাল ধরবেন প্রধানমন্ত্রী হিসাবে, উনি যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু প্রধানমন্ত্রী না হন, উনি যাতে সমস্ত বাংলাদেশিদের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেন। কারণ এই বাংলাদেশে ধনী গরিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষরা বসবাস করে। সো ওনাকে সবার প্রাইম মিনিস্টার হিসেবে গড়ে উঠতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতে পরিচালিত বিএনপি। তারেক রহমান মনে করেন বাংলাদেশে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনে পূর্ণ অধিকার ভোগ করবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশী হিসেবে আমরা প্রত্যেকের পাশে থাকব। জনাব তারেক রহমান সকল ধর্মের প্রতি সহনশীল এবং শ্রদ্ধাশীল। হিন্দু ধর্মের পূজা মণ্ডপ রক্ষণাবেক্ষণের জন্য উদ্বুদ্ধ করেছেন। সকলের প্রতি ওনার আন্তরিকতা যথেষ্ট পরিমাণ। দেশের প্রধানমন্ত্রী হবে, তার কাছে আমার অনুরোধ থাকবে আমরা সনাতন ধর্মাবলম্বী যেন সুন্দরভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারি এবং আমাদের যেন তারা সবসময় নিরাপত্তা দিয়ে রাখে। কেবল কৃষক মজুর নন, অন্যান্য পেশার মানুষ যেমন চাকুরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী সবার সঙ্গেই অকপটে মেশেন তারেক রহমান। তিনি তাদের কথা শুনতে চান, তাদের ভালো মন্দের কথা জিজ্ঞেস করেন, তাদের সমস্যার কথা জানতে চান, এমনকি তাদের সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটাও তিনি তাদের সঙ্গে আলোচনা করেন। তারেক রহমানের সামনে কিন্তু তার বাবার একটা ছবি আছে। সেই ছবিটা কি? জিয়া রহমান খাল কাটতে কাটতে ওই খালের পাশের মাটিতেই কিন্তু তিনি বসে আছেন। সেই ছবিটা সাংঘাতিক রকম একটা বিষয় ছিল। আর এই প্রেসিডেন্ট খাল কাটার সময় খাল কাটতে কাটতে খালের পাশে বসে আছে। যে বাবার শিক্ষা তিনি পেয়েছেন, যে মার শিক্ষা তিনি পেয়েছেন, সেই শিক্ষায় তিনি বড় হয়েছেন। সেই শিক্ষার প্রভাবটা আমরা কিন্তু তার কার্যক্রমে দেখতে পাই। তারেক রহমান সাহেব যাচ্ছেন, গ্রামের কৃষক মানুষ তারা মাঠ থেকে ছুটে আসছেন যে এখানে এই যে গাড়ির যে বহর যাচ্ছে সেটা দেখার জন্য। সেখানে তারেক রহমান সাহেব থেমে গিয়েছেন। আমরা দূরের থেকে দেখেছি যে উনি সেই গ্রামের যে সাধারণ মানুষ, যে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, তাদের সাথে হাত মেলাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। মাঠে ধান রোপণ করছে, সেখানে তিনি চলে গিয়েছেন। হ্যাঁ, নোমানি আপনি ঠিকই বলেছেন। তিনি রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীর চেয়ে তার যে মানবিক তারেক রহমান, এইটাও কিন্তু অনেক বড় ক্যানভাস। 15-16 বছর দেশে যে ডাকা দিয়ে গেল ধ্বংসের দিকে,
তার গিয়া এই দেশের সফলতা করুক। আমাদের দেশের যুব সমাজকে যারা রক্ষা করবে, রাস্তাঘাটে মানুষ ঘুমায়, এদের কোনো থাকার জায়গা নাই, কোনো থাকার ব্যবস্থা নাই। তারেক রহমানের কাছে এটাই আমাদের চাওয়া, মানুষ সুস্থ সবল থাকুক। আমি চাই তারেক রহমান দেশে রাষ্ট্রনায়ক হোক, এদেশ উনি ভালো করে পরিপূর্ণ চালাক, উনি নতুন প্রজন্ম দেখো শিক্ষিত সমাজ কি তাদের সাথে বোঝাপড়া করে উনি দেশ রাষ্ট্র চালাইবো। তারেক জিয়া আইসা দেশের উন্নতি করুক, দেশের অরাজকতা দূর করুক। তারেক জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তার হায়াত করুক, আল্লাহ তার সুষ্ঠুভাবে দেশ চালানোর ক্ষমতা দিক। একটি আন্তর্জাতিক মানের ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলবার জন্য যে সমস্ত বাধা নিষেধ বাংলাদেশের আমলাতান্ত্রিক বিশেষ করে যে সমস্ত জটিলতা আছে, এই সমস্ত জটিলতা নিরসন করে বাংলাদেশকে একটি ব্যবসা বান্ধব দেশ হিসেবে, ব্যবসা বান্ধব সরকার হিসেবে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের যেসব অন্যান্য বায়ার আছে অন্যান্য দেশের, তারা কিভাবে এখানে পরিবেশটা পেতে পারে এবং আমরা কিভাবে এই মানে দেশটাকে ডেভেলপমেন্ট করতে পারি এবং এই সেক্টরগুলোকে কিভাবে আরও বেশি উন্নত করতে পারি এবং যাতে আমাদের ইনভেস্টর যারা আছেন তারা যেন এই দেশে এসে ইনভেস্ট করতে পারে খুবই সহজে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাই নারীর উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। আমাদের এগিয়ে যেতে হলে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অত্যন্ত জরুরি। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য বিএনপি ইতিমধ্যেই সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটি। এর মধ্যে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লক্ষ পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। আমরা আশা করছি এই ধরনের উদ্যোগে পরিবার এবং সমাজে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে, অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগও তৈরি হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীর ক্ষমতায়ন এবং তাদের সম্মানের দিকে লক্ষ্য রেখে জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেওয়া, স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। আশা করি বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান নারীদের উন্নয়নে উনি অনেক ভূমিকা রাখবেন। শিক্ষায়, উচ্চতর শিক্ষায় তারা যেন এগিয়ে আসতে পারেন। আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে নারীদের জন্য, সেখানে নিরাপদ কর্মসংস্থান এবং নারী বান্ধব কর্মসংস্থানটা যেন আসতে পারেন। আমাদের স্বাস্থ্য সেবায় সেখানেও যেন মানে নারীদের মাতৃত্বকালীন সেবা সেটাও যেন নারীরা সুন্দরভাবে পেতে পারেন। নারীর প্রযুক্তি ও প্রশিক্ষণতা বাড়াতে হবে এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণটা থাকতে হবে। আজকাল প্রযুক্তি ছাড়া একটি মুহূর্ত কল্পনা করা যায় না। তাই বর্তমান যুগে তথ্য প্রযুক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। হাজার হাজার কিলোমিটার দূরে থেকে কেবল তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে 1.5 যুগ ধরে সফলভাবে দল পরিচালনা করছেন তারেক রহমান। নেতৃত্ব দিয়েছেন একটা সফল আন্দোলনে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা বাংলা যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, রোবোটিক ডাটা সংরক্ষণের জন্য পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কিংবা হাইব্রিড কম্পিউটারিং এর মতন আধুনিক প্রযুক্তি মানুষের কিন্তু জীবনধারাকে বদলে দিচ্ছে এবং বদলে দিতে পারে। প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। আপনি আমাদের আইটি স্ট্রাকচারকে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের সমমানের নিয়ে যাবেন, যার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে অনেকগুলো স্টার্টআপ কোম্পানি পাবো এবং আমাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের অনেক হাজার হাজার বেকার তরুণ এবং তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জনাব তারেক রহমান বিশ্বাস করেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে। তার দৃষ্টিভঙ্গি কেবল বর্তমানের জন্য নয়, এটি একটি দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা। আপনি এমন কিছু করুন জানি সারা দেশের মানুষ আপনার মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহণ করে এবং দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন
তার মধ্যে 29তম দফা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এটা বাংলাদেশের অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে এই ক্লাইমেট চেঞ্জের জন্য, এবং এটা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে গৃহীত হবে এটা বাস্তবায়িত হলে, এবং এটা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। ফ্যাসিবাদের পতনের পর তারেক রহমান বলেছেন ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ। স্বাধীনতা রক্ষার জন্য সবার আগে দেশের রাজনৈতিক ধারা পরিবর্তনের কথা বলেছেন তিনি। এই সংস্কারের প্রস্তাবগুলো প্রথমত 19 সালে বিএনপির পক্ষ থেকে অল্প কিছু দফা দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে 2022 কি 23 সালে, ওটার 22 সালে আপনার বিএনপি 31 দফা সংস্কার যে প্রস্তাব দিয়েছে, সংস্কারের যে আলোচনা, এই আলোচনায় যদি বিএনপি সহযোগিতা না করত, এবং বিএনপির 31 দফা কিন্তু প্রত্যেকটা সংস্কারের মধ্যে আছে, আপনি যেটা বলেছেন, আমি মনে করি যে এই সরকারকে সংস্কারের যে আলোচনা, সংস্কারের যে প্ল্যাটফর্ম, এইটা কিন্তু বিএনপি সহযোগিতার কারণে হয়েছে। শুরু থেকে যদি বিএনপি বলতো যে আমরা কোনো সংস্কারের আলোচনায় যাব না, এই সরকারের পক্ষে একদিনও আলোচনা করা সম্ভব হতো না। আমরা দেখেছি বিশ্বের বহু দেশে নিখাদ জাতীয়তাবাদী নেতাকে দেশের জন্য অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। সেই তুলনায় বেশ চড়া মূল্য দিতে হয়েছে জিয়া পরিবারকে। তারেক রহমান তার পিতাকে হারিয়েছেন, ভাই হারিয়েছেন, ৭৮ বছর বয়সী 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ মাকে জেল খাটতে দেখেছেন, নিজে কারাবন্দী হয়েছেন, অবর্ণনীয় অত্যাচার নির্যাতনে মারাত্মক অসুস্থ হয়েছেন দেশেরও বেশি মিথ্যা মামলার আসামি। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়া হয়েছেন, বাধ্য হয়েছেন নির্বাসিত জীবনযাপনে। এমনকি ফ্যাসিবাদের জিজ্ঞাসার শিকার হয়েছেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। এত কিছুর পরও তারেক রহমান যখন বলেন অতীতমুখিতা আর নয়, আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে শান্তির স্বপ্নের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে, তখন মনে হয় তারেক রহমান শুধু একটি নাম নয়, যুগের প্রতিচ্ছবি, এক বিরচিত অধ্যায়ের নাম। তিনি সেই কোষ্ঠী পাথর যাকে বারবার পুড়িয়ে পরীক্ষা করা হয়েছে, আর প্রতিবারই তিনি যেন আরো উজ্জ্বল সোনায় রূপান্তরিত হয়েছেন। কোনো কিছুই তাকে দমাতে পারেনি, বরং প্রতিটি সংকটে সীমাহীন সংগ্রামে সাফল্য পেয়েছেন দেশবাসীর অপরিসীম ভালোবাসা। শুভ জন্মদিন তারেক রহমান। আপনার জন্ম শুধু একটি তারিখ নয়, এ যেন ইতিহাসের বুকে আশা জাগানিয়া এক অপরূপ সূর্যোদয়। আপনি প্রতীক হয়েছেন সাহসের, নির্ভীক নেতৃত্বের, আর দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। দুঃসময় যাকে ভাঙতে পারেনি, ষড়যন্ত্র যাকে দমাতে পারেনি, তিনিই আজ কোটি কোটি মানুষের হৃদয়ে কথা এক অমলিন নাম, তারেক রহমান। বাংলাদেশের নদ নদীতে যত ঢেউ বয়ে যায়, তার চেয়ে বেশি মানুষ আজও শুধু তোমাকেই চায়। বঙ্গোপসাগরে বইছে অগণিত স্রোতধারা, তোমাকে বরণ করতে সেজেছে চন্দ্র সূর্য তারা। হিমেল হাওয়া দোল খেয়ে যায় যত ধানের শীষে, ততোধিক জনগণের বুকে তুমি আছো।